নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কোটা নিয়ে উত্তাল সারা দেশ ছিল, বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখলাম যে বিকেলের পর থেকে বিকেল 4টার দিক থেকে সারা দেশে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা রাস্তায় বিভিন্ন সড়ক মহাসড়কে নেমে এসে অবরোধের তৈরি করে এবং শাহবাগে তো ব্যারিকেড ভেঙেও পুলিশের সঙ্গে তারা তাদের যেই মিছিলগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এমন একটি পরিস্থিতিতে কোটা বাতিল করে দেওয়া পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের একটি মূল চুম্বক অংশ প্রকাশ করা হয় এবং পূর্ণাঙ্গ রায়টা বলা হচ্ছে রবিবারে প্রকাশ করা হবে, যেখানে মূল কথা উঠে এসেছে যে সরকার চাইলে কোটা বাড়াতে কমাতে পারবেন এবং কোটার অংশ যদি পূরণ না হয় সেটা মেধা তালিকা থেকে পূরণ করা যাবে। এম এ আজিজ, যদি আপনাকে দিয়ে শুরু করি তাহলে এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এর সাথে আরেকটা কথা আছে, কোঠা সবগুলোতে অর্থাৎ হাইকোর্টের যে রায় সব কোঠা বজায় রাখতে হবে, এইটি হচ্ছে মূল সমস্যা। তাহলে সরকারকে কি দায়িত্ব দিল? আর সংবিধানের 29 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে যে কারা এই কোঠায় আসতে পারবে, অনগ্রসর জনগোষ্ঠী। সেখানে সংবিধানে আমরা সারা জীবন জানতাম, আমি আইনজীবী না, সুতরাং আমার কমন সেন্স যেটা বলে এবং যা দেখেছি সাংবাদিক হিসাবে, সংবিধানে হচ্ছে মূল আইন। সংবিধানে কোনো অনুচ্ছেদ বা ধারা যদি বোঝা না যায়, অস্পষ্টতা থাকে, সেখানে উচ্চ আদালতের মতামত নেওয়া হয়। কিন্তু আইন সংবিধানে যেটা আছে এটা যদি বোধগম্য হয়, সেখানে তো সরকার ওইটা না বদলানো পড়ে সরকারই একমাত্র পার্লামেন্টে সেটা পরিবর্তন করতে পারে। তাছাড়া সরকার যতক্ষণ ওটা থাকবে, সরকার এবং কোর্ট হচ্ছে এটাকে প্রোটেকশন দিবে। সরকার যদি এই সংবিধানের কোথাও ভায়োলেট করে, সেটা অবশ্যই উচ্চ আদালত সেটা সরকারকে বাধ্য করবে সেটা একটা মানতে। কিন্তু এখন দেখছি কোথায় 1974 একটা শব্দই আছে যে অনগ্রসর জাতিগোষ্ঠীকে কোঠা দিতে হবে। কিন্তু সরকার 72 সাল থেকেই কোঠায় কিন্তু 3-4 জনকে, যেমন জেলা কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা ইত্যাদি ইত্যাদি রেখেছে। এবং প্রথম যখন শুরু করে তখন কোঠা মেধায় ছিল 20% আর 80% ছিল কোঠায়। আমার বক্তব্য হচ্ছে তখন এটা ছিল একটা অন্তর্বর্তীকালীন, বঙ্গবন্ধু এটা অন্তর্বর্তীকালীন এটা করেছে কোঠার ব্যাপার। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, তখন আসলে পুরা দেশটাই মোটামুটি বলা যায় অনগ্রসর। রিজনে বৈষম্য ছিল, জেলায় বৈষম্য ছিল, নারী শিক্ষা ছিল না। হ্যাঁ, সুতরাং আমি যদি একটু ওই প্রেক্ষাপটের তো যৌক্তিকতা নিয়ে যুক্তিতর্ক চলছে, তবে অনেক যুক্তিতর্কের মধ্যে একটি বিষয় যেটি উঠে আসে সেটি হচ্ছে অনেকেই কিন্তু এই ব্যাপারটা বলার, যারা আন্দোলনকারীরা তারা সহ অনেকেই বলছে যে কোটাকে তারা কিন্তু একেবারে বাতিলও চায় না। তারা যে এখন যেই ব্যাপারটি আসলো সরকারের হাতে যে তারা পরিবর্তন পরিমার্জন করতে পারবে, তার মানে পার্সেন্টেজ কমাতে বা বাড়াতে পারবে, আমি যদি ভুল না করে থাকি, তারা তো আসলে সেই দিকটাই কি চাচ্ছিল আন্দোলনকারীরা, যে তারা কিন্তু বলছে 56% থেকে কমিয়ে এটাকে যৌক্তিক আকারে আরো কমিয়ে নিয়ে আসো, কোটা থাকুক কিন্তু সেটা যৌক্তিক পর্যায়ে থাকুক। ঠিক আছে, আমি বলছি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললে এখন আমি বলছি। যারা কোঠার সংস্কার চায় তারা কিন্তু সংস্কার চায়, তারা কিন্তু এইটা বাতিল চায় না, কখন সংস্কার চেয়েছে। হয়তো অনেক বক্তা আপনার বক্তৃতা দেওয়ার সময় পার্টিকুলার কোনো কোঠার ক্ষেত্রে বলছে যে এই কোঠায় এত কেন, ওই কোঠায় এত কেন। আসলে একটা রিজনেবল যৌক্তিক সংস্কার তারা চেয়েছে। তো এখন এই সংস্কারে ধরেন যে প্রশ্নটা আসছে, আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযোদ্ধা কোঠায়
যে এটা আলোচনায় আসছে যে মুক্তিযোদ্ধা কোঠা তারা বিরোধী করে, এটাও সত্য। মুক্তিযোদ্ধা কোঠায় সন্তান পর্যন্ত তাদের আপত্তি নাই, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে নাতিপুতি, নাতি নাতনিদেরও এই কোঠায় নিতে হবে। এই মুক্তিযোদ্ধা কোঠার কোন মুক্তিযোদ্ধার যে এখন যে তালিকা আছে বা শুরুর থেকে, এটা কি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা বলতে পারবে কে? এখন এর ভিতরে তো আমি জানি যে রাজাকারও ঢুকছে। তা রাজাকারের ছেলেকে কি গরিবের ট্যাক্সের পয়সা দিয়ে তার নাতিপুতি পর্যন্ত কোঠায় চাকরি দিতে হবে? এই জায়গায় বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোঠা হোক আর যেটাই হোক, ভারতেও তো কোঠা আছে। জি, তাহলে এ বি আজিজ, আমি যদি একটু একটু আলোচনাকে গুছিয়ে একটি জায়গা আবার আনতে চাই। এই যে তার মানে সন্ধ্যার কিছু আগে হাইকোর্টের যে রায়ের একটি অংশ, সংক্ষিপ্ত অংশ বা মূল বিষয় আমরা বলি চুম্বক অংশ প্রকাশিত হয়েছে, তাতে করে আন্দোলনকারী যারা এখনো শাহবাগে অবস্থান করছে তারা তাদের পরবর্তী কর্মসূচি এখনো জানায়নি। 8:30টার সময় একটি সময় আছে, নিশ্চয়ই সেটি আমরা সরাসরি দেখাবো। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই কোর্টের যে রায়ের অংশটি প্রকাশিত হলো তাতে করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে আসলে একটি বের হওয়ার রাস্তা তৈরি হলো কিনা? না, প্রধান বিচারপতিও কিন্তু বলেছেন যে কোর্টের দরজা আন্দোলনকারী শিক্ষার্থীর জন্য ওপেন, তারা আসুক। এবং তিনি ইঙ্গিত করেছেন এমন একটা ভাবে যে তারা এ ব্যাপারে অবশ্যই পজিটিভ ভাবেই দেন, তারা তাদেরকে পরামর্শ দেন। সরকারও যদি কিছু করে সেক্ষেত্রে তো উচ্চ আদালত কিছু বলার সুযোগ থাকে। সুতরাং আমাদের কাছে বলতে চাইছে তার সমাধান আমাদের কাছে। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে সংবিধানে পরিষ্কার আছে অগ্রসর জাতিগোষ্ঠীকে কোঠা দিতে হবে, কিন্তু আবার সংবিধানের সমতার কথা বলা আছে যে সকল নাগরিক সমান অধিকার সংরক্ষণ, কিন্তু পার্টিকুলারলি কোঠার ক্ষেত্রে বলা হয়েছে অনগ্রসর। এখানে আইনে যেহেতু স্পষ্ট আছে সেখানে সরকারই তো করবে। এই জন্য কোঠা গতকাল পর্যন্ত তারা বলছে যে আমরা বিচার বিভাগ নয়, আমরা এক্সিকিউটিভ বিভাগের সিদ্ধান্ত চাই, তাদের কাছে সিদ্ধান্ত চাই। এখন যেটা হাইকোর্ট যেটা রায় দিল, এখন রায় যেটা দিল সেটা আপনি যে 2 পয়েন্ট করছেন সেটা হলে সমস্যার সমাধান হতো, কিন্তু প্রথমেই বলে রাখছে সকল কোঠা বহাল রাখতে। জি, আপনি যে জায়গাটিতে ব্যাখ্যা, জি আমি এই জায়গাটিতে কিছুটা ব্যাকগ্রাউন্ডও বলেছেন, কিছুটা বাস্তব যৌক্তিকতা আলোচনা সমালোচনা আসছে। আমি ঠিক সেই জায়গা থেকেই যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি সুভাষ সিংহ রায়ের কাছে জানতে চাই যে আজকে যে পরিমাণে উত্তাল ছিল বিকেলের পর থেকে, ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে কুমিল্লাতে তো ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের সঙ্গে, পরিস্থিতি একটু একটু করে একেবারে কঠোর অবস্থানের দিকে চলে যাচ্ছিল। সেই জায়গাতে এই যে হাইকোর্টের রায়ের একটি অংশ আমরা পেলাম, রবিবার তো পূর্ণাঙ্গটা পাবো, তাতে করে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা? এখন এম এ আজিজ ভাই তো লেখাপড়া জানা মানুষ, বুদ্ধি বিবেচনা আমাদের চেয়ে অনেক প্রখর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে ভাষা ও ছন্দ, এটা সবাই জানে। নারদ কহিল হাসি, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা সব সত্য। এতক্ষণ ধরে যে ব্যাখ্যা শুনলাম, এই ব্যাখ্যা তো অনেক আগের থেকে শুনে আসছি। আজিজ ভাইরা বলছে, এখানে বহু বচন ব্যবহার করছে। ক্রমাগত ভাবে যে কথাটি বলে আসছে যে 56% কোটা, ভাবখানা এমন যে 2008 সালে নির্বাচনে যে সরকারটি অর্থাৎ বর্তমান যে সরকার দায়িত্ব পালন করছে তারা এই 56%-এর আবির্ভাব ঘটিয়েছে। কিছুটা ব্যাখ্যা দিয়েছেন এম এ আজিজ ভাই, কিন্তু ব্যাখ্যা বিন্যাসে বিস্তারে তিনি ছলনার আশ্রয় নিয়েছেন। কেন ছলনা বলছি? যে তার একটা কথা খুবই যৌক্তিক বলে এবার মনে হচ্ছে, কেননা যৌক্তিক মানে এখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিংবা তার ভিতরের কথাটা কিন্তু বেরিয়ে আসছে একটা কথায়, যে রায়ে বলা হচ্ছে যে সব কোটা রাখতে হবে। তার আপত্তিটা কোথায়? মূল আপত্তি কি মুক্তিযুদ্ধ কোটায়? মানুষ তো সেটাই মনে করে। 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা। আপনি খেয়াল করে দেখুন, এখানেই 50%, 5% যে নৃতাত্ত্বিক গোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী কোটা। এই যে ব্যাপারগুলো, কিন্তু ব্যাখ্যাটা যেমন দেওয়া হয় ব্যাখ্যাটা ঠিক নয়।
আচ্ছা, আমি অত বিস্তৃত না করে বলি। আপনি 2018 সালে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল তখন প্রশাসন থেকে, সেখানে বলা হয়েছিল যদি কোটাতে সেই ব্যক্তিগুলো না পাওয়া যায় যারা তালিকায় আসতে পারে, যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে মেধার থেকে তাদেরকে নেওয়া হয়। খুব স্পষ্ট। এই আইনের ব্যাখ্যার জন্য আর কারো সাহায্য নিতে হয় না। তাহলে দেখি 33তম বিসিএস এ মেধায় নিয়োগ করেছিল কত, যখন কোটা বহাল ছিল? 77.40%। 35তম বিসিএস এ কত ছিল? 67.49%। 36তম বিসিএস এ কত ছিল? 70.38%। আর মেধা নিয়ে, যে মেধা তালিকা নিয়ে যে মেধাহীন বিতর্ক দেখছি আমরা, আমার কাছে খুব অবাক লাগে। যারা ইতিপূর্বে সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছিলেন সেই 72 সাল থেকে এ পর্যন্ত, কিংবা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, হুসাইন মোহাম্মদ এরশাদ, 11 সরকার যা পেয়েছিলেন, তাদের তো এখন পুরোটাই এখন পর্যবেক্ষণ করতে হবে কে কোটায় পেয়েছিল, কে তথাকথিত যে কথাগুলো বলা হচ্ছে, ব্যাখ্যা দেওয়া হচ্ছে মেধা। যারা পরীক্ষা দিয়ে পাশ করছেন, যারা ভাইবা পর্যন্ত যাচ্ছেন, সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদেরকে আপনি যে মেধাহীন বলছেন। সুভাষ সিংহ রায়, যৌক্তিকতা বা এই যেই তথ্য উপাত্ত আপনি বা এম এ আজিজ দেবার চেষ্টা করছেন, সেই বিতর্ক আসলে চলতেই থাকবে। কিন্তু সংক্ষিপ্ত সময় যদি আমরা আলোচনাকে আবার একটি পিন পয়েন্টে আনতে চাই, জি, যে পরিবর্তন বা সংস্কার, একেবারে বাতিলের কথা যেটি বলছিলাম, অনেকেই তো বলছে না যে বাতিল করে দিতে হবে, কিন্তু সেটাকে যদি পরিবর্তন সংস্কারের এখন যে আবার আরেকটি সুযোগ আসলো, সেই সুযোগটি আসলে আন্দোলনকারীরা এই রায়কে কিভাবে দেখবে, বা কোন দিকে আসলে ঘটনাটি মোড় নিতে যাবে বলে আপনি মনে করছেন? আপনার প্রেডিকশন কি? চক্রান্ত তো বহুমুখী হচ্ছে, এবং এই যে বহুরূপী চক্রান্তের কিছু কথা তো আজিজ ভাইয়ের কাছ থেকে মুখ দিয়ে বেরিয়ে আসে। আমি একটা খেয়াল করে দেখুন তো, যে বলা হচ্ছে নির্বাহী আদেশে করতে পারে। খুব জ্ঞানী মানুষ আজিজ ভাই, আমি তো তার জ্ঞানের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। বিচারাধীন কোনো ব্যবস্থা উচ্চ আদালতে থাকা অবস্থায় নির্বাহী আদেশ দেওয়ার কোনো আইন বাংলাদেশে আছে না, এটা পারে কিনা কিন্তু বলছেন। এই আজিজ ভাই কথা শুনছেন, শুনেই কিন্তু কমলবতী ছাত্রছাত্রীরা তারা কিন্তু গণমাধ্যমের কাছে বলে ফেলছেন আমরা নির্বাহী আদেশে পরিবর্তন চাই। বিচারাধীন বিষয়ে নির্বাহী আদেশ, আমি জানি না আজিজ ভাই কি বলবেন। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, 40, 41, 42, 43 এই যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষায় নারীর অবস্থান দিন দিন কমে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশে মাত্র 100 বছর আগেও নারীর ভোটাধিকার ছিল না, সেখানে কিন্তু এখন নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা কিন্তু রয়েছে প্রত্যেকটা অঙ্গরাজ্যে। কানাডায় রয়েছে, নিউজিল্যান্ডে রয়েছে। আপনি জেলা কোটা চান না। সিরাজগঞ্জের বাড়ি আমাদের আজিজ ভাইয়ের, এখন সিরাজগঞ্জের ছেলেরা ঢাকার সাথে প্রতিযোগিতা করবে, চট্টগ্রামের সাথে প্রতিযোগিতা করবে, যেখানে সুযোগ সুবিধা বেশি রয়েছে, সেখান থেকে প্রতিযোগিতা তারা পিছিয়ে পড়বে। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এসব জায়গায় যারা ছাত্র আছে, খাগড়াছড়ি, সেসব জায়গায় কিন্তু পিছিয়ে পড়বে। জি, তার মানে কোটার যৌক্তিকতা আছে, কিন্তু এখন আন্দোলনকারীদের সিদ্ধান্ত কি আসে, যেটি বলছিলাম যে তারা তো এখনো কর্মসূচি ঘোষণা করেনি, তাদের কর্মসূচিতে নতুন কি আসে সেটি আমরা নিশ্চয়ই দেখাবো সরাসরি যখন তারা বলবে। তবে এই মুহূর্তে আমি একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, কোটার প্রসঙ্গ নিয়ে যে আলোচনা করছিলাম, সেই প্রসঙ্গে আরেকটি বিষয় শুনে নিয়ে আমি প্রসঙ্গ পরিবর্তন করতে চাইব। সেটি হচ্ছে যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন যে আদালতের তো স্থিতি অবস্থা আছে বা স্টে অর্ডার আছে, তাহলে তো এখন আপাতত কিছু করা যাবে না। সেক্ষেত্রে আন্দোলনের গতি প্রকৃতি বা মোড় আসলে কোন দিকে যেতে পারে? আমি বোধহয় দাদাকে এবং আপনাকে আমার বক্তব্যটা বোঝাতে পারিনি, আমি সক্ষম হইনি, অথবা আপনারা বোঝেননি। আমি বলেছি সংবিধান হচ্ছে মূল আইন। সেই আইনে যেটা স্পষ্ট থাকবে, সেখানে একমাত্র সরকার সেই আইন বদলিয়ে তার ইচ্ছে মতো বদলাইতে পারে। যখন সংসদে পাশ হবে তখন এটা কাস্টোডিয়ান হবে
কাস্টোডিয়ান হবে আদালত। বিষয়ে কোনো এখন আমার প্রশ্ন, আমি শেষ করি নাই, আমার কথা হচ্ছে আদালত এর ভিতরে ঢুকলো কেন? ওখানে তো স্পষ্ট লেখা আছে আদালত অনগ্রসর ব্যক্তিদের কোঠা দেওয়া হবে, এছাড়া কোনো শব্দ লেখা নাই। আর অন্য একটা জায়গায় আছে যে পঙ্গু এবং নিহত বলা হয়েছে, আমি বলছি শহীদ, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারে সাহায্য পাবে। তো এই দুইয়ের বাইরে তো কিছু বলা নাই। কিন্তু আর একটা জায়গায় আছে যে সমতা, সমতা, কিন্তু যেখানে কোঠার কথা সেখানে তো পরিষ্কার অনগ্রসর হচ্ছে। এখন যতগুলো লোক এই কোঠায় বেনিফিট পায়, কারো ক্ষেত্রে আমার আপত্তি নেই। আমার ব্যক্তিত্ব হচ্ছে ওই কোঠা মুক্তিযোদ্ধার সবাই অনগ্রসর না, তার ভিতরে অনগ্রসর বেঁচে পারবে। আপনি সিরাজগঞ্জে বলছেন আমার বাড়ি, সিরাজগঞ্জেও আপনার কোঠায় ধনী লোকটা আসতে পারে, তাকে ওখানেও অনগ্রসর লোক আছে কোনো সেখানে কিন্তু আমার কথা হচ্ছে অনগ্রসর লোককে আপনি কোঠাবেন। কিন্তু এখন যে রায়টা আসলো, এই রায়টাতে সমস্যার সমাধান একমাত্র সরকারই করতে পারে। এখন তো আইনের কোনো বাধাও নাই, আর কোনো ডিবেটও নাই। এখন বলা হয়েছে সরকার ইচ্ছে করলে এটা পরিমার্জন করতে পারে, চেঞ্জ করতে পারে। এখন সরকার, আন্দোলনকারীরাও সরকারের এক্সিকিউটিভ অর্ডার চায়। এই আইনের বদলতে ভর করে তো এখন সরকার একটা আদেশ দিয়ে ফেলতে পারে যে এই কোঠায় এই হবে, এই কোঠায় এই হবে, করে একটা দিলেই তো সমস্যার সমাধান। জি, আমি এই জায়গাটা থেকেই জি আমি শেষ করি একটা কথা, কিন্তু সরকারের তা না। সরকারের চরিত্র হয়ে গেছে একটা কথা, তার কোনো কিছুতে প্রতিবাদ করা যাবে, নাইলে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর হোম মিনিস্টারের বক্তব্য শুনলেন না, এখনো ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। আরে ছাত্ররা যতগুলি আন্দোলন করছে, আন্ডা বাচ্চারা আন্দোলন রাস্তায় নামছে, তারপরে সড়ক আইন করছে, বাধ্য হয়েছে। ছাত্রদেরকে হুমকি দিয়ে তো লাভ হবে না। এখন আইনের আমার কথা রায় আসছে, সরকার ইচ্ছে করলে পরিবর্তন করতে বলে দিচ্ছে, সরকার এটা করে দিক। এক রাতে বলছে রোববারে রায় দিবে, ঠিক আছে, পূর্ণাঙ্গ রায় দিবে, সোমবারের দিন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিক। এখন সরকারের পক্ষ থেকে বলে দিক যে আমরা রায়ের আলোকে আমরা এক্সিকিউটিভ অর্ডারে। আমি এই আপনি যেই বক্তব্য যেখানে শেষ করছেন সেখানে আমি সুভাষ সিংহ রায় কিছু যুক্ত করতে চাচ্ছিলেন, তার কাছ থেকে শুনতে চাইবো। আমি আপনাকে একটা খোলামেলা কথা বলি, এই যে 29 অনুচ্ছেদের সংবিধানে যা লেখা আছে তার ব্যাখ্যাটা একটু সহজ হওয়া দরকার। এবং শেষ যে আপনার 3 ধারার যে ক ধারা, সেখানে বলছে যে শ্রেণী কর্মের বিশেষ প্রকৃতির জন্য যাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। তা এই সর্বশেষ এই 3 পয়েন্ট যদি ধরেন, আবার কোথাও সরকার দিতে বাধ্য না, কোথাও সরকার দিতে বাধ্য না। সরকার ইচ্ছে করলে কোঠা দিতে নাও পারে, দিতেও পারে, নাও পারে। এম এ আজিজ ভাই, অকারণে চঞ্চল হবেন না। আপনি একটা সুতো ধরে টানলে তো হবে না। এখানে বিচার বিভাগে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। এখানে যেহেতু সংবিধানে পরিষ্কার আছে, বলে দিত সরকার তুমি কোঠা দিছ, তুমি আবার বাকিতে ছাত্রদের সাথে বোঝো না, বাস, ভেরি সিম্পল। তার মানে উচ্চ আদালত আইনের কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। উচ্চ আদালতের কাছে যারা, আমি শেষ করি, যারা যদি আইনের আশ্রয় নেয়, অতএব উচ্চ আদালত সেখানে আইনের ব্যাখ্যা এবং তার রায় দিতে তার সাংবিধানিক অধিকার রয়েছে, সেই দায়িত্বটি পালন করেছে। এখন আমার আপনার পছন্দ না হতে পারে, এবং আমার নানা কারণে পছন্দ না হতে পারে। যেমন আপনার পছন্দ হচ্ছে না, মানে এই সরকারের যা কিছু করবে না করবে সেটা খুব বেকার, সেটা খুব খারাপ, জনহিতকর নয়, এই ব্যাখ্যা তো আপনি দিয়েই যাবেন, সেটা তো আমি নিবৃত্ত করতে পারবো। এবং সেই জায়গায় আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমার বক্তব্য খুব পরিষ্কার যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যাদের নিয়োগ হয়েছিল কোটা যখন ছিল, তখন দেখা গেছে 21 জন সুপারিশ প্রাপ্ত হয়েছিল। সর্বশেষ দেখা গেল 1 জন মাত্র সুপারিশ প্রাপ্ত হয়েছে। অতএব এগুলো কিন্তু লক্ষণটা ভালো না, সেটাই বলার চেষ্টা করছি। এবং নারীর যে অংশগ্রহণ, যে নারীর এগিয়ে যাওয়া, নারীর যে অগ্রগতি, সে জায়গায় আপনি কি নারীকে বাদ দিয়ে আপনি এই সমাজ রাষ্ট্র এগিয়ে যেতে পারবেন? অতএব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
জি, সুভাষ সিংহ রায়, এখানে আমি একটি ওই আপনাদের আলোচনা শুনছিলাম, তার মধ্যে এম এ আজিজের কথার যদি সারসংক্ষেপ আমি করি, যে তার বক্তব্য মতে এখন আসলে বিষয়টা পুরোপুরি সরকারের চাইলেই তিনি সমাধান বা যৌক্তিক কোনো কিছু করতে পারে, বা পরিষ্কার করি, আপনিও কি তাই মনে করেন কিনা? সমাধান আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, আমি আইনের কথা বলছি, আইনের ব্যাখ্যা যা আছে করবার চেষ্টা করেছি। উচ্চ আদালতে বিচারাধীন কোনো বিষয়ে নির্বাহী আদেশ দিতে পারে না, এটা আইনের কিন্তু ব্যত্যয় ঘটবে। এবং অর্ডার তো দিয়ে দিচ্ছে, রায় তো দিয়ে দিচ্ছে। না রায় আসেনি এখন। আমি এই জন্য বলছি আপনাকে 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করার পরে আপনাকে একটা সুনির্দিষ্ট ডাইরেকশন আসবে, তার মধ্যে ভিত্তিতে করে সরকার সেখানে অবস্থান গ্রহণ। অতএব এই যে অকারণে চঞ্চল যেমন আজিজ ভাই হচ্ছে, সে নিজে তো হচ্ছে না, সবাইকে চঞ্চল করার চেষ্টা করছেন। আমি এই মিছিলের সন্তান, আমি মিছিলের ভাষা বুঝি, আমি মিছিলের উত্তাপ জানি। এবং এক কথা ঠিক, আজিজ ভাইয়ের সাথে আমি একমত, ছাত্ররা যখন কোনো কিছু নিয়ে রাস্তায় নামে, তারা অর্জন না করে রাজপথ থেকে ফেরে না। জি, এবং তাদের আজকের কর্মসূচি নতুন কি আছে সেদিকে কিন্তু আমরা অপেক্ষায় আছি, তারা প্রস্তুতি নিচ্ছে আমরা যতটুকু খবর পেয়েছি। আমরা আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, তারা তাদের বক্তব্য শুরু করলে আমরাও সেটি দেখানোর চেষ্টা করব। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সুভাষ সিংহ রায় এবং এম এ আজিজ। আপনাদের দুজনেরই আসলে এই আইনি ব্যাখ্যা বা অতীতের ইতিহাস সবকিছুই, কোটার যৌক্তিকতা অযৌক্তিকতা সমস্ত কিছু শুনে এখন বর্তমান যে পরিস্থিতি, রাজপথে এখনও আন্দোলনকারীরা আছে এবং সেই সঙ্গে কিন্তু জনগণেরও দুর্ভোগ হচ্ছে, যেই সিদ্ধান্তগুলো আসছে একে একে করে, এখন যেই মোমেন্টে আছে বা যে পয়েন্টে আছে, তাদেরকে আসলে এখান থেকে রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়া উচিত না কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন যেহেতু আমার দাদার ভাষায় সাথে সুর মিলে বলতে চাই, হাইকোর্ট যেহেতু রায় দিয়ে ফেলছে, এখানে সরকারকে বলেই দিচ্ছে যে সরকার ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারে। এখন সরকার দ্রুত, এবং আন্দোলনকারীরাও তাই চায়, সরকার এখন এটা সংস্কার করে দিক, প্রয়োজনে তাদের ডেকে নিয়ে তারা কি চায় আলোচনা করে দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়। প্রথমে আশ্বস্ত করলেই তো হয়, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে হবে। সরকার তো পক্ষ থেকে তো তাদের সাথে কেউ কথাই বলতেছে না, শিক্ষকদের সাথে কেউ কথাই বলতেছে না। অর্থাৎ তারা কি ফাইনালি কি তাদেরকে দমন করতে চায় না? আমার তো হিসেবে মনে না, আলোচনা করবে না কেন? আপনার বাচ্চা পোলারা সড়কে ড্রাইভিং লাইসেন্স দেখছে না, আইন তো করছিল বাধ্য হয়ে, সেই আইন তো আবার অনেক দফা কিন্তু চাপের মুখে সড়ক পরিবহন আইন করছিল। আবার তারা এটিকে তাদের প্রাথমিক বিজয় হিসেবে দেখছে। আজকে যেই হাইকোর্ট থেকে রায়ের চুম্বক অংশ আসলো, বাদবাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই যে তাদের আসলে এখন কি করণীয় উচিত। মুক্তিযোদ্ধার সন্তানরা যে আদালতের আশ্রয় নিয়েছিল, তা দীর্ঘ পথ পরিক্রমায় হাইকোর্টের একটি রায় এসেছিল যে আগের যে পরিবর্তন সেটা স্থগিত করা হচ্ছে। আবার সেই হাইকোর্ট আজকে যেটা বলে দিয়েছে যে সরকার চাইলে পরিবর্তন করতে পারবে কোটার পদ্ধতি। অতএব একটা ব্যাখ্যার জায়গায় তো চমৎকার করে এসে গেছে। অতএব এখানে ছাত্রদের এখন ধৈর্য ধারণ করে ঠান্ডা মাথায়, কারণ সরকারের অনেক কিছু ভাবনা চিন্তা করে কাজ করতে হয় এবং সরকারের নানান বিষয়ে তার চুলচেরা বিশ্লেষণ করতে হয়, এবং এই একটা পদ্ধতির পরিবর্তন করতে গেলে অনেকগুলো বিষয়ে তাদের কমিটি গঠন করতে হয়, সেখান থেকে মতামত আসতে হয়, সেই মতামতগুলো একত্রিত করে তখন সরকার সমস্ত কিছু সিদ্ধান্ত নেয়। তার মানে আন্দোলনকারীদেরকে কি একটু সময় দেওয়া উচিত? না, মার্শাল ডেমোক্রেসির গভর্নমেন্ট না যে আমি চাইলাম আর একজনের ফাঁসি দিয়ে দিলাম। আমি সেটাই বলছি যে আন্দোলনকারীদের এখন উচিত একটু গভর্নমেন্টকে সময় দেওয়া, পুরো ব্যাপারটাকে একটু সিস্টেমের মধ্যে আনার জন্য। একটা সময়সীমা উচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের যে ডিভিশন, সেই ডিভিশন তো বলেই দিয়েছে যে 7ই আগস্ট পর্যন্ত তাদের সময়সীমা দিয়ে দিয়েছে। সেখানে 7ই আগস্ট খুব বেশি দিন না, এবং এটার সমাধান হতেও খুব বেশি সময় লাগবে না, সমাধান নিশ্চিত। অর্থাৎ অপেক্ষাটা খুব জরুরি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।